ক্রিসমাস বা বড়দিন সম্পর্কে তো আমরা সবাই জানি, যেখানে সান্টা ক্লজ এসে সব বাচ্চাদের গিফট দিয়ে যায়। সুতরাং সান্টা ক্লজের প্রেজেন্স ছাড়া এই ক্রিসমাস কোনোভাবেই পূর্ণতা পায় না। তবে হঠাৎ একদিন ঘটে বিস্ময়কর ঘটনা। ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তেই সান্টা ক্লজকে এক রহস্যময় কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। তাকে এমন কোথাও বন্দি করে রাখা হয় যে সান্টা ক্লজের খোঁজ আর কেউ পায় না। ঠিক সেই মুহূর্তেই তার সিকিউরিটি গার্ড ক্যাল নেমে পড়ে সান্টা ক্লজকে খোঁজার এক দুর্দম অভিযানে। কিন্তু কেন তাকে কিডন্যাপ করা হলো, আর কেই বা রয়েছে এই সব কিছুর পেছনে? এই সকল প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম রেড ওয়ান মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটি পৌরাণিক ও বর্তমান ফ্যান্টাসি নিয়ে এমনভাবে সাজানো হয়েছে যা তোমাদের সত্যিই অবাক করে দেবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যার নাম জ্যাক। জ্যাক তার কিছু কাজিনকে সাথে নিয়ে একটা রুমের দরজা খোলে। এই রুমেই রাখা ছিল সেসব ক্রিসমাস গিফট যা পরদিন সান্টা ক্লজের থেকে তাদের পাওয়ার কথা। তাহলে এসব ক্রিসমাস গিফট একটা রুমের ভেতরে জড়ো করে রাখা কেন? এই বিষয়টা নিয়ে জ্যাক তার কাজিনদের সাথে বাজি ধরেছিল। আসলে সে সান্টা ক্লজের অস্তিত্বকে একেবারেই বিশ্বাস করত না। সে মনে করে সান্টা ক্লজ সে যে মানুষেরাই ক্রিসমাস গিফট দিয়ে তাদেরকে বোকা বানায়। তাই গিফট ভর্তি রুমটা খুঁজে বের করে সে প্রমাণ করে দেয় যে তার কথাই সত্যি। তবে তখন তার আঙ্কেল রিক এসে বলে সান্টা ক্লজ অবশ্যই আছে, আর আগামীকাল বড়দিনে সান্টা তার বিখ্যাত রেইনডিয়ার স্লেডে চড়ে পৃথিবীতে অবশ্যই আসবে। এই কথা শুনে জ্যাক নাক সিটকে সেখান থেকে চলে যায়। এই ঘটনার ঠিক ৩০ বছর পর আমরা তরুণ জ্যাককে দেখতে পাই। সে একটা পার্কের কাছে ন্যাশনাল ওশানিক জিওলজি অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। তবে এখানে একসময় সে সবার আড়ালে ইলেকট্রিক তারের উপর ড্রিঙ্কস ফেলে দিয়ে একটা শর্ট সার্কিট ঘটায়। ফলে এই শর্ট সার্কিট থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথেই সেখানে থাকা সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে জ্যাক ওই সংস্থাটির অফিসে ঢুকে পড়ে সেখানকার সার্ভার রুমে সে একটা তারের ভেতর একটি হ্যাকিং ডিভাইস বসিয়ে দেয়। মূলত এই সেন্টারের সার্ভার হ্যাক করার জন্য কেউ একজন তাকে অনেক টাকা দেবে। জ্যাক ছিল একজন প্রফেশনাল হ্যাকার। সে প্রতিনিয়তই এমন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে, কিন্তু এই হ্যাকিংটাই যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে সে কোনোভাবেই আঁচ করতে পারেনি। আর তাকে এই কাজের জন্য কে বা কারা টাকা দিচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দৃশ্যে আমরা একটা শপিং মলের দৃশ্য দেখতে পাই। ক্রিসমাস উপলক্ষে সেখানে ডিসকাউন্ট থাকায় মানুষ বড়দিনের কেনাকাটা করছিল, আর মলের একপাশে বসেছিল সান্টা ক্লজ। বাচ্চারা তার কাছ থেকে ক্রিসমাস গিফট পেতে জড়ো হয়েছিল। অন্যদিকে সান্টার সিকিউরিটি ক্যালের দায়িত্বে আমরা দেখতে পাই তার রককে। তবে তখনই সেখানে হঠাৎ বাচ্চাদের মাঝে এক ব্লগার এসে ঢুকে পড়ে। সে সান্টাকে দিয়ে তার নিজের চ্যানেলের প্রমোট করতে চাইছিল। ফলে স্বাভাবিকভাবেই বাচ্চারা এবং সান্টা উভয়ই কিছুটা বিরক্ত বোধ করতে থাকলে ক্যাল এসে লোকটাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। অতঃপর কেনাকাটা শেষে শপিং মল ক্লোজ হওয়ার সময় ক্যাল সান্টাকে নিয়ে বেরিয়ে পড়ে। তাকে বেশ কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে একটা সিক্রেট এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা জানতে পারি যে এই সান্টা ক্লজ আসলে কোনো ফেক সান্টা নয়, তিনি হচ্ছে রিয়েল সান্টা, যে কিনা নিজের সিক্রেট ওয়ার্ল্ড থেকে প্রতি বছর বাচ্চাদের ক্রিসমাস গিফট দিতে আসে। আর তার সিকিউরিটি টিমের হেড হলো ক্যাল। শুধু তাই নয়, FBI সহ US আর্মির স্পেশাল অফিসাররা সান্টাকে প্রোটেকশন দেয়। এই সিক্রেট এয়ারপোর্টেই আমরা সান্টার সেই বিখ্যাত রেইনডিয়ার স্লেড দেখতে পাই। এই স্লেডটাকে টানার কাজ করে অনেকগুলো হরিণ। এভাবেই সান্টা স্লেডটিতে উঠে পড়ার পর হরিণগুলো যাত্রা শুরু করে। এখানে দেখা যায় এরা কিন্তু কোনো সাধারণ হরিণ নয়। অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই হরিণগুলো দ্রুতবেগে দৌড়ে আকাশে উঠে যায়। এভাবেই আকাশে ওঠার পর সান্টা ম্যাজিক্যাল ওয়ার্ড ইউজ করে সিক্রেট একটা পোর্টাল খোলে, আর এই পোর্টাল দিয়ে তার রেইনডিয়ার স্লেড এক মুহূর্তেই উত্তর মেরুতে পৌঁছে যায়। তারপর আমরা দেখতে পাই সান্টার সেই সিক্রেট ওয়ার্ল্ডের দরজা। এই দরজা দিয়ে তারা প্রবেশ করার পরেই দেখা যায় রূপকথার এক জগৎ, যার নাম নর্থ পোল কমপ্লেক্স। এখানেই সান্টা ক্লজ তার সঙ্গীদের নিয়ে থাকে। এই ওয়ার্ল্ডে মানুষের পাশাপাশি অনেক মিথোলজিক্যাল ক্রিয়েচারও বাস করে। পৃথিবীর সাধারণ মানুষ এই সিক্রেট ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানে না। তবে এদিকে দেখা যায় জ্যাক তার হ্যাকিংয়ের মাধ্যমে এই কমপ্লেক্সের লোকেশন পেয়ে যায়। আসলে সে যে হ্যাকিং ডিভাইসটা বসিয়ে এসেছিল তার সরাসরি কানেকশন সান্টা ক্লজের সাথে ছিল। মূলত কেউ একজন তাকে এজন্যই হায়ার করেছিল যাতে উত্তর মেরুর দিকে কোনো জিওলজিক্যাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করা যায়। সেই ব্যক্তি সান্টার সিক্রেট পোর্টালের খোঁজ করছে।
আর সান্টা তার স্লেট নিয়ে কমপ্লেক্সে ঢোকার সাথে সাথেই সেই লোকেশন জ্যাকের কাছে চলে আসে। তখন সে ওই ব্যক্তিকে ফোন করে জানায় যে তার কাজ হয়ে গেছে। তখন সেই লোকটা তাকে অগ্রিম হাফ পেমেন্ট করে দেয়, আর জ্যাকও এতগুলো টাকা পেয়ে খুশিতে লাফিয়ে ওঠে। অন্যদিকে ক্যাল সান্টার সিকিউরিটি টিমের চিফ অফিসার পদ থেকে রিজাইন নিতে চাইছিল, কারণ সান্টার কাছে থাকা খারাপ মানুষের লিস্ট ক্রমাগতই লম্বা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর মানুষের মধ্যে এখন ভালোর চেয়ে খারাপ আচরণই বেশি। তাই ক্যাল এবার নিজেও মানুষের উপর মহাবিরক্ত। তবে সান্টা তাকে বোঝানোর চেষ্টা করে যে বড়রা খারাপ হলেও ছোটরা তো নিষ্পাপ, তারা কেবল বাচ্চাদের জন্যই কাজ করে যাবে। কিন্তু তবুও ক্যাল তার সিদ্ধান্ত থেকে নড়ে না। এদিকে জ্যাকের কাছ থেকে পোর্টালের লোকেশন পেয়ে ওই অজ্ঞাত ব্যক্তি উত্তর মেরুতে চলে আসে। অতঃপর উত্তর মেরুর শেষ প্রান্তে তারা একটা ইনভিজিবল ব্যারিয়ার আবিষ্কার করে। তারপর অ্যাটমিক প্লাজমা দিয়ে তারা সেই ব্যারিয়ারে ছিদ্র করতে শুরু করে। এই সময়টায় ক্যাল সান্টার প্রাসাদের বাইরে হাঁটাহাঁটি করছিল। ঠিক তখনই সে দূর থেকে প্রাসাদের একটা লাইটকে নিভে যেতে দেখে। এরপর একে একে আরও কয়েকটা লাইট নিভে গেলে ক্যাল বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখন সে তার টিমের সবাইকে অ্যালার্ট করে দিয়ে সান্টাকে খুঁজতে বলে, কিন্তু এখানে দেখা যায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো কমপ্লেক্সের প্রতিটা কোনায় কোনায় খুঁজেও তাকে না পাওয়া গেলে ক্যাল ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তৎক্ষণাৎ সে সান্টার রুমে গিয়ে দেখতে পায় মেঝেতে কিছু একটা পড়ে রয়েছে। ঠিক তখনই সে বুঝে যায় সান্টাকে কেউ হয়তো তুলে নিয়ে গেছে। তার অনুমানকে সত্য প্রমাণ করে দিয়ে নিচ থেকে একটা স্নো ক্যাট দ্রুত গতিতে বাইরের দিকে যেতে থাকে। মূলত বরফের উপর দিয়ে চলা দ্রুতগামী আম গাড়িকেই বলা হয় স্নো ক্যাট। ক্যাল সেটাকে দেখতে পেয়েই এক মুহূর্ত দেরি না করে প্রাসাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। তারপর সে একে একে বিল্ডিংগুলোর উপর লাফিয়ে সেটার পিছু নিতে থাকে। অন্যদিকে তার টিমের কিছু এজেন্টও স্নো ক্যাটের পিছু নিতে থাকে, তবে তাতেও বিশেষ কোনো লাভ হয় না। অবশেষে ক্যাল কোনো মতে সেই স্নো ক্যাটের উপর লাফিয়ে পড়তে সক্ষম হয়। কিন্তু হঠাৎ স্নো ক্যাটটি প্রাসাদের গেটের দিকে এগিয়ে গেলে ক্যাল তার উপর থেকে লাফিয়ে পড়তে বাধ্য হয়, আর স্নো ক্যাটটাও সেই গেট ভেঙে বেরিয়ে যায়। ক্যাল তখন তার পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করে। তারপর তার ম্যাজিক্যাল গ্লাভসের সাহায্যে দেখতে দেখতেই এই ডিভাইস বড় হয়ে একটা গাড়ির আকার নেয়। অতঃপর সেটাই চড়ে ওই স্নো ক্যাটের পিছু নিলেও সে আর তাকে ধরে উঠতে পারে না। অবশেষে সেই গাড়িটা বরফের চাদরেই অদৃশ্য হয়ে যায়। তবে তখনই সে তার মাথার উপর দিয়ে কালো রঙের একটা জেট উড়ে যেতে দেখে। অর্থাৎ এই স্নো ক্যাট আসলে তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ইউজ করা হয়েছিল। কিডন্যাপাররা মূলত সান্টাকে সেই জেট প্লেনে করেই নিয়ে গেছে। খালি হাতে ফেরার পর সে দেখতে পায় যে এতক্ষণে MORA এর ডিরেক্টর তাদের সাথে কন্ট্যাক্ট করেছে। MORA হলো একটা অর্গানাইজেশন যারা মানুষ এবং মনস্টারদের ভেতর শান্তি রক্ষা করে থাকে। সান্টার ওয়ার্ল্ডে থাকা মনস্টার এবং পৃথিবীর মানুষদের মধ্যে যাতে কোনো গন্ডগোল না হয় তাই দেখা হলো তাদের প্রধান কাজ। ডিরেক্টর জোই ক্যালকে বলে আর মাত্র 24 ঘন্টা পরেই ক্রিসমাস, তাই এর মধ্যেই যে করেই হোক সান্টাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে তেমন কোনো ক্লু নেই। তবে কিছু সময় আগে জিওলজিক্যাল সংক্রান্ত যে হ্যাক হয়েছে তার সাথে হতে পারে সান্টা ক্লজের কিডন্যাপিংয়ের কোনো কানেকশন আছে। অনেক কষ্টে তাকে ট্রেস করা সম্ভব হয়েছে। এই হ্যাকার হলো ডার্ক ওয়েবের বিখ্যাত হ্যাকার দ্য উলফ। আজ পর্যন্ত তার আসল পরিচয় কেউ বের করতে পারেনি। এখন এই দ্য উলফ কে তা নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। জ্যাকি হলো দ্য উলফ। তবে সে তখন বিজি ছিল আরেক ঝামেলায়, কারণ তার ছেলে ডিলান স্কুলে কিছু ঝামেলা পাকিয়েছিল। তাই জ্যাক তাকে স্কুল থেকে আনতে যায়। এখানে আমরা দেখতে পাই তাদের বাবা ছেলের সম্পর্কটা তেমন ভালো না। জ্যাক একদমই ডিলানকে সময় দিত না, আর না মনোযোগ দিয়ে তার কোনো কথা শুনত। এভাবেই সে ছেলেকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরে আসে। আসলে জ্যাক আর তার স্ত্রীর ডিভোর্স হওয়ায় ডিলান তার মায়ের সাথেই থাকে। যাই হোক, অতঃপর বাসায় ফিরে এসে সিঁড়ি দিয়ে ওঠার সময় সে নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। ব্যাপারটিতে সে কিছুটা আঁচ করতে পারে যে কেউ হয়তো তার পিছু নিচ্ছে। তার অনুমানকে সঠিক করে দিয়ে একসময় কিছু লোক তার উপর হামলা করে বসে। তবে তখন সেও ফাইট ব্যাক করতে শুরু করে। তাদের হাতে এক ধরনের ডিভাইস ছিল যা দিয়ে মানুষকে মুহূর্তেই অচেতন করে ফেলা যায়, কিন্তু তারপরও তারা তাকে কাবু করতে পারে না। সেই উল্টো সবাইকে মেরে কাবু করে ফেলে তাদের নিজেদের ডিভাইস দিয়েই সেখানকার সবাইকেই অচেতন করে দেয়। তবে তখনই নিচ থেকে আরো কিছু লোক ছুটে আসলে সে জানালা দিয়ে লাফ দিয়ে অন্য এক বিল্ডিংয়ে চলে আসে। তারপর নিচে নেমে সেখান থেকে সরে পড়ার জন্য সে আরেকটা বিল্ডিংয়ে ঢুকে পড়ে। কিন্তু ঠিক তখনই কেউ একজন তাকে অচেতন করে দেয়। অতঃপর তারা তাকে এক গোপন আস্তানায় ধরে নিয়ে যায়।
এখানেই MORA এর ডিরেক্টর জয়ী তার জ্ঞান ফিরিয়ে দেয়। মূলত তারাই প্রথম তাকে লোকেট করতে সক্ষম হয়েছে। জয়ী তাকে বলে, তুমি যা করেছো তা একেবারেই ঠিক করনি। তখন জ্যাক কনফিউজড হয়ে বলতে থাকে সে তার কথা কিছুই বুঝতে পারছে না, কারণ এই ধরনের অনেক কাজই সে করে থাকে। তাকে এই মুহূর্তে কোন কাজটার কথা বলা হচ্ছে? তখন জয়ী তাকে জানায় যে সে মাইথোলজিক্যাল ওভারসাইট অ্যান্ড রেস্টোরেশন অথরিটি ডিরেক্টর, অর্থাৎ এই সংস্থাই হলো MORA, যারা মনস্টারদের প্রোটেক্ট করার কাজ করে। তখন জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা কাল্পনিক জিনিসকে প্রোটেক্ট করে থাকো? মানে বিগফুটের মতো প্রাণী যাদের কোনো অস্তিত্বই নেই? তবে এই কথা বলার পরপরই হঠাৎ সে একটা ঘোড়া দেখতে পায় যার মুখ থেকে আগুন বের হচ্ছিল, আর তার সাথে ছিল হেডলেস হর্সম্যান। এই দৃশ্য দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। মানে এতদিন ধরে যে কাল্পনিক মনস্টারদের কথা সে শুনে এসেছে তাদের অস্তিত্ব তাহলে বাস্তব। অতঃপর জয়ী তাকে জিজ্ঞেস করে যে কেন সে জিওলজিক্যাল সংস্থার সার্ভার হ্যাক করেছিল, কারণ তার এই কাণ্ডের জন্যই সেন্ট নিকোলাস রেড অর্থাৎ সান্টা ক্লজ গতরাতে কিডন্যাপ হয়ে গেছে। আর তার সিক্রেট নর্থ পোল কমপ্লেক্সের কথা এতদিন ধরে কেউই জানত না। তবে জ্যাকের হ্যাক করা সার্ভার ডেটা থেকে এই লোকেশন বের করা হয়েছে। এই কথা শুনে জ্যাক আরও অবাক হয়ে বলে, সান্টা ক্লজ কি তাহলে রিয়েল? এই ধরনের অদ্ভুত কথা সে এর আগে কখনোই শোনেনি। আর সে এটাও জানায় যে তাকে কে হায়ার করেছিল তা সে জানে না, কারণ হ্যাকার হায়ার করার পুরো প্রসেসটাই অত্যন্ত সিক্রেট। ততক্ষণে ক্যালও সেখানে এসে হাজির হয়। সে এসেই জ্যাককে ধোলাই দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে, কারণ জ্যাক সান্টা ক্লজের নটি লিস্টের বেশ উপরের দিকে অবস্থান করছে। তখন তার মুখ থেকে কথা বের করার জন্য সে মনস্টার বেয়ার গ্রাসিয়াকে আদেশ দেয়। দৈত্যাকার এই ভাল্লুককে দেখেই জ্যাক ভীষণ চমকে যায়। ক্যালের আদেশে গ্রাসিয়া এসে তাকে চেপে ধরলে প্রাণের ভয়ে সে বলতে থাকে লোকটার নাম বলতে না পারলেও কোনোভাবে সে লোকেশন বের করে দিতে পারবে। জয়ীও তাকে এই কাজের জন্য ডাবল পেমেন্ট অফার করে, অর্থাৎ ধরা পড়ে গিয়েও জ্যাক এখানে নিজের আর্থিক লাভ করে নেয়। তৎক্ষণাৎ সে জয়ীর হাত থেকে সেলফোন নিয়ে সেই ব্যক্তির লোকেশন বের করে ফেলে। তখন ক্যাল লোকটাকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে আমরা হঠাৎ দেখতে পাই যে সান্টা ক্লজের কিডন্যাপার আসলে একটা মেয়ে। তার আসল পরিচয় তোমরা একটু পরেই জানতে পারবে। এখানে সান্টা তাকে এসব করার কারণ জিজ্ঞেস করে। উত্তরে সে বলতে থাকে, আমি আগামীকাল সেটাই করব যা তুমি এত বছরেও করতে পারোনি। এই পৃথিবীর সমস্ত মানুষকে তাদের প্রাপ্য শাস্তি দেওয়ার সময় চলে এসেছে। এই কথা বলেই সে একটা ডিভাইসে চাপ দিলেই সান্টার গা থেকে ধোঁয়া বের হতে থাকে। আসলে এর মাধ্যমে সে তার সব এনার্জি নিজের ভেতরে নিয়ে যাচ্ছিল। এরপর তার ছেলে কাচের তৈরি একটা স্নোবল নিয়ে আসে। তারপর সেটাকে একটা ক্লোনিং মেশিনের ভেতরে রাখতেই কিছুক্ষণ পর বলটির হুবহু একটা কপি তৈরি হয়। কিন্তু এসব দিয়ে সে কি করতে চাইছে তার উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। অন্যদিকে ক্যাল জ্যাককে সঙ্গে নিয়ে সেই লোকটাকে খুঁজতে বের হয়। এখানে দেখা যায় প্রথমে তারা দুজন একটা টয় স্টোরে ঢুকে পড়ে। এই দোকানগুলো থেকেই বাচ্চাদের জন্য সান্টার ক্রিসমাস গিফট কালেক্ট করা হয়। ক্যাল তখন নিজেই কিছু খেলনা নিয়ে নেয়, আর জ্যাককেও সেখান থেকে কিছু খেলনা কালেক্ট করতে বলে যেগুলো প্র্যাকটিক্যাল কাজে আসবে। এখন জ্যাকের মাথায় কোনোভাবেই ঢুকছে না যে তাকে বাচ্চাদের খেলনা নিতে বলা হচ্ছে কেন। সে প্রথমে নাক সিটকালেও ক্যালের জোড়াজুড়িতে বাধ্য হয়েই সে সেখান থেকে একটা খেলনা গাড়ি তুলে নেয়। এরপর তারা অদৃশ্য এক পোর্টাল দিয়ে সেই স্থান থেকে অন্য একটা জায়গায় চলে আসে। এটা দেখে তো জ্যাকের চোখ একদম ছানা বড়া হয়ে যায়। ক্যাল তখন জানায় এইরকম টয় স্টোরগুলোই মূলত তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পোর্টাল হিসেবে কাজ করে। অতঃপর ক্যাল জ্যাকের হাত থেকে সেই টয় কারটা নেয়, আর তার রিয়েলিটি বেন্ডিং ডিভাইস দিয়ে সেটার দিকে পয়েন্ট করতেই গাড়িটি লিটারেলি একটা ঝকঝকে রিয়েল কারে পরিণত হয়। এটা দেখে তো জ্যাকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর সেটাতে চড়েই তারা তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। তখন জ্যাক কথায় কথায় ক্যালকে জিজ্ঞেস করে শুধু একদিনের জন্য সান্টাকে প্রোটেক্ট করা নিশ্চয়ই খুব সহজ কাজ। তখন ক্যাল জবাব দেয়, সহজ তো বটেই। তার টিম বছরে 364 দিন খেটে এটা নিশ্চিত করে সান্টা যাতে ক্রিসমাসের দিন সারা বিশ্বের সব বাচ্চাকে গিফট দিতে পারে। জ্যাক তখন জিজ্ঞেস করে যে তোমরা এত কষ্ট কেন করো? গিফট দেওয়ার জন্য কয়েকজন সান্টা রাখলেই তো পারো। ক্যাল তখন জানায় একমাত্র সান্টাকে দিয়েই এই কাজ সম্ভব, কারণ শুধু সেই জানে যে এই পৃথিবীর সমস্ত মানুষ কখন কোন অবস্থাতে থাকে। তার কাছে যে লিস্ট আছে সেটা পড়তে গেলে শত শত বছর লেগে যাবে, কিন্তু সে প্রতি ক্রিসমাসের আগে দুবার করে সেটাকে চেক করে।
সে ক্রিসমাসের দিন সব বাচ্চাদের গিফট দিতে ভালোবাসে। অতঃপর জ্যাক আর ক্যাল একটা বিচে নেমে পড়ে আর ডেউ নামের এক লোককে খোঁজ করতে থাকে। মূলত এই ব্যক্তি জ্যাককে জিওলজিক্যাল সার্ভার হ্যাক করার দায়িত্ব দিয়েছিল। সেই বিচে পৌঁছে তারা তাকে পেয়েও যায়, কিন্তু তার সাথে ছিল বেশ কয়েকজন বিশালদেহী বডিগার্ড। তারা এসে ক্যালকে ঘিরে ধরলে সে তাদেরকে প্রথমে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা কথা না শোনায় শুরু হয় তুমুল এক লড়াই। এখানে ক্যাল তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে নিজেকে ছোট বড় করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে তাদের সবাইকে মেরে অজ্ঞান করে ফেলে। এবার ডেউ সেখানে আসলে জ্যাক নিজের আসল পরিচয় দিয়ে তার বসের নাম জিজ্ঞেস করে, অর্থাৎ ডেউকেও অন্য কেউ কন্ট্রাক্ট দিয়েছিল। মানে হ্যাকিং দুনিয়াতে প্রাইভেসি মেনটেন করার জন্য এক অন্যরকম ব্যাপার স্যাপারই চলতে থাকে। এখানে দেখা যায় ডেউয়ের চোখে মুখে সুস্পষ্ট ভয়। সে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে, কারণ যদি তার বস কিছু জানতে পারে তাহলে সে সবাইকে শেষ করে দেবে। তার নাম মুখে আনলেই সে তাদেরকে ধরে ফেলতে পারবে। কিন্তু ক্যাল তখন তাকে এক ঘা মেরে বালুর উপর তার বসের নাম লিখতে বলে। অগত্যা ডেউ যখনই সেই নাম লিখে তখন সেটা দেখা মাত্রই জ্যাক বলদের মতো নামটা উচ্চারণ করে বসে। ক্যালের নিষেধের সত্ত্বেও সে গ্রিলার নাম নিতেই বহু দূর থেকেই তা গ্রিলার কানে পৌঁছে যায়। মূলত এই গ্রিলাই হলো সেই মেয়ে যে সান্টাকে কিডন্যাপ করেছে। সে একজন উইচ বা জাদুকরী, আর তাকে সবাই ক্রিসমাস উইচ নামেও চেনে। এখানে দেখা যায় মুহূর্তেই সেখানে কালো অন্ধকারে ছেয়ে যায়, আর হঠাৎ ডেউকে অদ্ভুত আচরণ করতে দেখা যায়। সে গ্রিলার মতো করে বলতে শুরু করে সান্টার শক্তি কাজে লাগিয়ে সে নিজেই এবার পুরো পৃথিবীর লোকেদের শাস্তি দেবে। অগত্যা তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সমুদ্রের পানি থেকে অদ্ভুত এক বাস ভেসে আসে, আর সেই বাসের দরজা খুলতেই বেরিয়ে আসে কিছু স্নোম্যান। ভয়ঙ্কর আকৃতির এবং বরফের তৈরি এই মনস্টারগুলো ঢেউকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। মজার ব্যাপার হলো যে তাদের নাকের স্থানে লাগানো আছে একটা গাজর। তখন ক্যাল আর জ্যাক ঢেউকে বাঁচানোর জন্য তাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু স্নোম্যানরা তাদের বিপরীত দিক থেকে সামনে এসে হাজির হয় এবং বরফের তলোয়ার ছোঁয়াতেই সে ঢেউকে পুরোপুরি বরফে পরিণত করে ফেলে। অন্যদিকে ক্যালের সাথে ফাইট করতে থাকে আরেক স্নোম্যান। এখানে দেখা যায় ক্যাল তাকে মেরে দুভাগ করে দিলেও তার শরীর আবারও জোড়া লেগে যায়। শেষমেশ ওই স্নোম্যানের হাতেই সে প্রায় মারা পড়তেই যাচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে তার নাকে লাগানো গাজরটা টান দিতেই স্নোম্যানটি বরফের স্নোতে পরিণত হয়ে যায়। অন্যদিকে জ্যাকের ওপরও আরেক স্নোম্যান অ্যাটাক করে বসে। জ্যাকও নানানভাবে তাকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে। শেষমেশ গ্যাস সিলিন্ডার দিয়ে একটা বিস্ফোরণ তৈরি করে সে স্নোম্যানকে উড়িয়ে দিয়ে সুইমিং পুলে লাফ দেয়, কিন্তু পর মুহূর্তেই স্নোম্যান এসে পুলটাকে জমিয়ে দিলে তার পা সেখানে আটকে যায়। অর্থাৎ এখান থেকে পালানোর তার আর কোনো পথ নেই। এদিকে সেই মনস্টার তার দিকে এগিয়ে আসতে থাকে, তবে একদম শেষ মুহূর্তে ক্যাল এসে তার গাজর খুলে নেয়, আর এই স্নোম্যানও মুহূর্তেই বরফের কণায় পরিণত হয়। এরপর তারা গাজরগুলোকে সতর্কতার সাথে কালেক্ট করে নেয়। অন্যদিকে আমাদের দেখানো হয় গ্রিলার আদেশে তার এক অ্যাসিস্ট্যান্ট একজন লোকের গাড়িতে সেই স্নোবল রেখে আসে। লোকটা তার গাড়িতে ঢুকতেই সুন্দর এক গিফট বক্সে স্নোবলটি দেখতে পায়। সেটা ছোঁয়ার সাথে সাথেই লোকটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, কিন্তু গ্রিলা তাতে খুব একটা খুশি হয় না, কারণ কাজ শেষে স্নোবল তার কাছে ফিরে আসার কথা। তাই সে তার তৈরি করা ম্যাজিক্যাল মেশিনটাকে আপডেট করার কাজে লেগে পড়ে। এদিকে ক্যাল আর জ্যাক আবারও জয়ীর কাছে যায়। সান্টাকে খোঁজার জন্য এখন পর্যন্ত তেমন কোনো ক্লুই তাদের হাতে আসেনি, আর তাদের শেষ অবলম্বন ডেউও এখন বরফ হয়ে আছে। এই নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ ক্যালের মাথায় একটা আইডিয়া আসে। সে তখন জয়ীকে গত কয়েকদিনের কোনো আনঅথরাইজড ম্যাজিক হয়েছে কিনা তা চেক করতে বলে। মূলত সব উইচ আর উইচারদের পারফর্ম করা ম্যাজিকগুলোর লিস্ট একটা সার্ভারে থাকে। সেখান থেকেই তারা জানতে পারে যে কিছু সময় আগে গ্রিলা তার ম্যাজিক ব্যবহার করে জার্মানিতে গিয়েছিল। ব্যাপারটি শুনে ক্যাল আঁচ করতে পারে যে গ্রিলা আসলে কার সাথে দেখা করেছে। সে হয়তো সান্টার সৎ ভাই লর্ড ক্রাম্পাসের সাথে দেখা করতে গিয়েছিল। ক্যাল তৎক্ষণাৎ জ্যাককে সাথে নিয়ে জার্মানির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জ্যাকের এক্স ওয়াইফ অলিভিয়া তাকে ফোন করে জানায় যে ডিলান তার উপরে খুবই আপসেট, কারণ সে চাইছিল তার বাবা যেন ক্রিসমাস পার্টিতে তার সাথেই উপস্থিত থাকে। কিন্তু জ্যাক তো এদিকে ঝামেলায় ফেসে আছে, তাই তার এখন কিছুই করার ছিল না। সে তখন প্রতিবারের মতোই কাজে ব্যস্ত থাকার কথা বলে ফোনটি রেখে দেয়। এরপর তারা দুজন জার্মানির পথে রওনা হয়। পথিমধ্যে ক্যাল তাকে ক্রাম্পাসের ব্যাপারে বিস্তারিত বলে,
আজ থেকে অনেক বছর আগে স্যান্টা আর ক্রাম্পাস একসাথেই কাজ করত। তবে একদিন হঠাৎ ক্রাম্পাসের মাথায় লিস্ট তৈরি করার ভূত চাপে। তখন থেকেই সে ভালো আর দুষ্টু বাচ্চাদের লিস্ট তৈরি করতে শুরু করে। অর্থাৎ সান্টার সেই বিখ্যাত নটি লিস্টের ক্রিয়েটর আসলে ক্রাম্পাস। তবে এখানে সে শুধু লিস্ট তৈরি করেই ক্ষান্ত হয়নি। এরপর সে ওই লিস্টে থাকা বাচ্চাদের পানিশ করতে শুরু করে। আর এর কারণেই সান্টার সাথে তার ব্যাপক ঝগড়া হয় এবং দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তারপর অনেক বছর ধরে তাদের আর দেখাই হয়নি। এদিকে ক্রিসমাস উইচ গ্রিলা আর ক্র্যাম্পাসের উদ্দেশ্য একই হওয়ায় বহু বছর তারা একসাথে থাকে। তারা দুজন মিলে ক্রিসমাসে দুষ্টু বাচ্চাদের সিক্রেটলি পানিশ করত। তাই মূলত এখন ক্যালের ধারণা ক্রাম্পাস আর গ্রিলা মিলেই হয়তো সান্টাকে কিডন্যাপ করেছে। অতঃপর সে জ্যাককে নিয়ে লর্ড ক্রাম্পাসের প্রাসাদে এসে পৌঁছায়। কিন্তু সেখানে তারা গার্ড হিসেবে দেখতে পায় অদ্ভুত এক মনস্টারকে, যার নাম হেলহাউন্ড। ক্যাল তখন তার পকেট থেকে ছোট একটা মুরগি বের করে সেটাকে রিয়েল বানিয়ে ফেলে। তারপর সেটাকে ইউজ করে হেলহাউন্ডকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে। আর হেলহান্টও মুরগি ধরতে গিয়ে সেখান থেকে দূরে সরে যায়। এই সুযোগে তারা দুজনেই প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। এখানে ক্যাল জ্যাককে বারবার সাবধান করে দিয়ে বলতে থাকে যে এই জায়গাটা খুবই বিপজ্জনক, সুতরাং এখানকার কিছুই যেন সে না ছোঁয়। কিন্তু জ্যাক প্রথমে তার কথা শুনলেও একসময় লোভ সামলে উঠতে না পেরে সেখানে রাখা স্বর্ণ মুদ্রার স্তূপ থেকে একটা মুদ্রা চুরি করে নেয়। আর সাথে সাথেই ক্রাম্পাসের অদ্ভুত অ্যালার্ম সিস্টেম বেজে ওঠে। এই অদ্ভুত ডিভাইসটা অনেকগুলো মাথার খুলি দিয়ে তৈরি হয়েছিল। তারা চিৎকার করে উঠতেই ক্রাম্পাসের রাক্ষসরা এসে জ্যাক আর ক্যালকে ধরে নিয়ে যায়। অতঃপর তারা তাদেরকে একটা কারাগারে বন্দি করে রাখে। এখানে ক্যাল জ্যাকের উপর প্রচণ্ড রেগেছিল। জ্যাক তখন বলে ওঠে যে তার মাথায় বিশাল ঋণের বোঝা চেপে আছে, তাই মূলত সে নিজের লোভ সামলে উঠতে পারেনি। ক্যাল তখন কিছুটা মন খারাপ করেই তাকে বলতে থাকে পৃথিবীর মানুষরা এভাবেই সবসময় খারাপ পথ বেছে নেয়। নটি লিস্টে তোমার নাম এমনি এমনি আসেনি, তার জন্য তুমিই দায়ী। এমনকি তুমি স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা করেই তোমার বাচ্চা ছেলেটাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছ। এজন্যেই মানুষের এসব খারাপ কাজ দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। তাই প্রায় 542 বছর ধরে সান্টার হয়ে কাজ করার পর আমি রিটায়ার করতে চেয়েছি। তবে তার কথার মাঝখানেই লর্ড ক্রাম্পাসের সঙ্গীরা তাদেরকে ধরে তার সামনে হাজির করে। ক্রাম্পাস তখন তার এক রাক্ষসের সাথে ক্রাম্পাস স্লাট খেলছিল। এটা বেসিক্যালি একটা ফেস স্ল্যাপিং গেম, যেখানে প্রতিযোগীরা একে অপরকে সজোরে থাপ্পড় মারবে। আজ পর্যন্ত ক্রাম্পাসকে এই গেমে কেউ হারাতে পারেনি। এবারও তার কোনো ব্যতিক্রম হয় না। গেম শেষে ক্রাম্পাস ক্যালকে বলে তোমার এখানে আসা উচিত হয়নি। তখন ক্যাল তাকে বলে সান্টাকে খোঁজাটা খুব জরুরি, আর সে এও জানে যে গ্রিলা তার সাথে দেখা করতে এসেছিল। ক্রাম্পাস তখন জানায় অনেক বছর ধরে সে গ্রিলার সাথে থাকলেও তাদের মধ্যে এখন আর সম্পর্ক নেই। সেদিন সে শুধু গ্লাস স্নোবল নিতে তার কাছে এসেছিল। এটা দিয়েই সে পৃথিবীর সমস্ত মানুষকে পানিশ করার কথা ভাবছে। ক্যাল তখন বুঝতে পারে যে ক্রাম্পাস সত্য কথা বলছে। তাই যেহেতু সান্টা এখানে নেই, তাই সে ক্রাম্পাসকে অনুরোধ করে যাতে তাদের এখান থেকে যেতে দেওয়া হয়। কিন্তু ক্রাম্পাস এখানে বলে ওঠে যে ক্যালকে সে এখান থেকে আর যেতে দেবে না, কারণ এই জায়গায় বিনা অনুমতিতে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ। তবে জ্যাক যেহেতু নিতান্তই একজন সাধারণ মানুষ, তাই তাকে সে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু তখন জ্যাকের মাথায় হঠাৎ এক দারুণ বুদ্ধি আসে। সে ক্রাম্পাসকে ক্যালের সাথে স্ল্যাপিং গেম খেলার চ্যালেঞ্জ দিয়ে বসে। এখন এইটা শুনে তো ক্যালের পায়ের নিচ থেকে লিটারালি মাটি সরে যায়, কারণ স্বয়ং লর্ড ক্রাম্পাসের সাথে এই গেমে জিতা একেবারেই অসম্ভব। তবুও জ্যাক শর্ত দেয় যে যদি ক্যাল জিতে যায় তাহলে তাদেরকে মুক্ত করে দিতে হবে, অন্যথায় তারা দুজনেই চিরকাল এখানেই থেকে যাবে। এবার ক্রাম্পাসও তাতে হাসতে হাসতে রাজি হয়ে যায়। প্রথম মোকাবেলায় ক্যাল ক্রাম্পাসকে থাপ্পড় মারলেও তার কিছুই হয় না। এবার পালা ক্রাম্পাসের। তার এক থাপ্পড়ে ক্যাল লিটারেলি উড়ে গিয়ে পড়ে। চরের চোটে তার মগজ যেন নড়ে ওঠে। এরপর গেমের সেকেন্ড রাউন্ড শুরু হয়। ক্যাল এবার বুঝতে পারছে ক্রাম্পাসের আরেক থাপ্পড় খেলেই সে হয়তো পটল তুলবে। তবে এবার ক্যাল যখনই থাপ্পড় মারতে যাবে তখনই জ্যাক তার হাতের ম্যাজিক্যাল গ্লাভসের পাওয়ার অন করে দেয়। সাথে সাথেই এক থাপ্পড়ে ক্রাম্পাস দূরে গিয়ে ছিটকে পড়ে। মুভির এই সিন দেখে আমার যা ফিল হয়েছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। এমন কাজ একজন প্রকৃত বন্ধুই করতে পারে। যাই হোক, এই সুযোগ পেয়ে ক্যাল তার পকেট থেকে সেই স্টোর থেকে আনা দুটো খেলনা রোবট বের করে তাদেরকে রিয়েল করে তোলে। আর ক্রাম্পাসের রাক্ষসীরা তখন রোবট দুটোকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে।
আর জ্যাকও কয়েকজনকে মেরে নিজেকে ছাড়িয়ে ফেলে। তবে ক্রাম্পাস খুব সহজেই সেই রোবটগুলোকে ভেঙে ফেলতে সক্ষম হয়। তবে ততক্ষণে জ্যাক আর ক্যাল প্রাসাদ থেকে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়। অতঃপর তারা গাড়ি নিয়ে আবারও MORA এর অফিসের দিকে রওনা হয়। এখানে ক্যাল এইবার জ্যাকের ওপর বেশ ইমপ্রেস হয়, কারণ এখানে সে চাইলেই তাকে রেখে চলে যেতে পারত, তবে সে তা করেনি। এই কথাবার্তা বলতে বলতেই আচমকাই তারা মাঝ রাস্তায় একটা পিয়ানো দেখতে পায়। সেই পিয়ানোটা নিজে থেকেই বেজে চলেছিল, আর তার উপর রাখা ছিল একটা গিফট বক্স। তারা দুজনেই বেশ কনফিউজড হয়ে পড়ে। অতঃপর সাবধানে বক্সটি খুলতেই তারা ভিতরে একটা স্নোবল দেখতে পায়। এদিকে কিছু বুঝে ওঠার আগেই দিলান হঠাৎ জ্যাককে ফোন করে বলে, বাবা, তুমি আমাকে এমন অদ্ভুত একটা গিফট কেন পাঠালে? এই কথা শুনেই জ্যাক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ দিলানের কাছেও এই একই রকম বক্স ছিল। তাছাড়া জ্যাক তো কোনো গিফটও পাঠায়নি। দিলান তাকে বক্স খুলে দেখাতেই সে দেখতে পায় যে সেখানে রাখা আছে একটা স্নোবল। বুঝতেই পারছো এটি কার কারসাজি। দিলান কিছু না বুঝেই বলটা টাচ করে ফেলে, আর সাথে সাথেই সে কোথায় যেন গায়েব হয়ে যায়। এই কাণ্ড দেখে জ্যাকও এক মুহূর্ত দেরি না করে তার হাতের বলটাকে টাচ করে ফেলে, কারণ তার ছেলে কোথায় গেছে সেটা তাকে জানতেই হবে। এর বেশ কিছুক্ষণ পর তারা দুজনেই নিজেকে গ্রিলার আস্তানায় আবিষ্কার করে। তাদের শরীরের আকৃতি ভীষণ ছোট হয়ে তারা দুজনেই সেই গ্লাস বলের ভেতরে বন্দী হয়ে গেছে। এখানে তারা এও দেখতে পায় যে গ্রিলা ক্লোনিং মেশিন দিয়ে এরকম অনেকগুলো বল তৈরি করে যাচ্ছে। মূলত সে এই বলগুলোকে ক্রিসমাস গিফট হিসেবে ডেলিভার করে পৃথিবীর সবাইকেই বন্দি করতে চায়। ওদিকে ক্যাল জয়ীর সাথে যোগাযোগ করে জ্যাককে ট্র্যাক করতে বলে, কিন্তু দেখা যায় তার গায়ে বসানো ট্র্যাকার থেকে কোনো সিগন্যালই আসছিল না। তার মানে তাকে সিক্রেট কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখান থেকে কোনো সিগন্যাল আসে না। আর এই রকম জায়গা এই পৃথিবীতে কেবল একটাই আছে, সেটা হলো নর্থ পোল কমপ্লেক্স। তার মানে গ্রিলা এতক্ষণে নর্থ পোল কমপ্লেক্স দখল করে নিয়েছে, আর সান্টা ক্লজকেও হয়তো সেখানেই বন্দি করে রেখেছে। ব্যাপারটা কনফার্ম করার জন্য ক্যাল মিসেস ক্লজের সাথে কন্ট্যাক্ট করে। তবে তার মুখে সান্টার জন্য ম্যাকারনি বানানোর কথা শুনেই সে বুঝতে পারে যে এই মহিলা মিসেস ক্লজ নয়, এই নিশ্চয়ই কোনো বহুরূপী, কারণ সান্টা ম্যাকারনি একেবারেই পছন্দ করে না। অর্থাৎ গ্রিলার সঙ্গীরা নর্থ পোলের বাসিন্দার রূপ ধরে সেটাকে কন্ট্রোল করে যাচ্ছে, আর রিয়েল মানুষদের তারা বন্দি করে রেখেছে। ব্যাপারটি বুঝতে পেরে ক্যাল আর জয়ী এক মুহূর্ত দেরি না করে কমপ্লেক্সের দিকে রওনা দেয়। অন্যদিকে গ্লাস বলে বন্দি থাকা অবস্থায় জ্যাক দিলানকে সবকিছু খুলে বলে যে সান্টা ক্লজ কিডন্যাপ হয়ে গেছে, আর গ্রিলা নটি লিস্টের সবাইকে পানিশ করার জন্য গ্লাস বলে বন্দি করার প্ল্যান করেছে। এই কথা শুনে দিলানের বেশ মন খারাপ হয়, কারণ সে ভেবেছিল তার নাম নটি লিস্টে ছিল বলেই তাকে এখানে ধরে আনা হয়েছে। তবে তখন জ্যাক তাকে বলে, এখানে তোমার কোনো দোষ নেই, আমার কারণেই তুমিও এখানে ফেসে গেছো। আমি এমন অনেক খারাপ কাজ করেছি, যার মধ্যে অন্যতম হলো আমি সব সময় নিজের ব্যাপারেই ভেবেছি। তোমার বাবার দায়িত্বটুকুও আমি ঠিকভাবে পালন করতে পারিনি। তবে সত্যি বলতে আমি মন থেকে তোমাকে অনেক ভালোবাসি। আমি সব সময় ভাবতাম আমার মতো মানুষ তোমার থেকে দূরে থাকলেই হয়তো তোমার জীবনটা সুন্দর হবে। তবে এখন বুঝতে পারছি আমি পুরোটাই ভুল ছিলাম। তাই তুমি যদি আমাকে আর একটা চান্স দাও তাহলে আমি একজন ভালো বাবা হয়ে ওঠার চেষ্টা করব। তবে এই ইমোশনাল মোমেন্টের পরেই হঠাৎ বলগুলো আপনা আপনি ভেঙে যায়। তখন তারা বুঝতে পারে যে ভালোবাসা আর সত্যতা এই বলগুলোর চাইতেও অনেক বেশি শক্তিশালী। এদিকে ক্যাল আর জয়ীও ইতিমধ্যে সেখানে চলে আসে। জ্যাকের সাথে ক্যালের দেখা হলে সে প্রথমেই চেক করে নেয় যে এই জ্যাক আসল কিনা। এভাবেই নিশ্চিত হওয়ার পর তারা সবাই মিলে এবার সান্টাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে কমপ্লেক্সের রিয়েল টিমকেও তারা বন্দি অবস্থা থেকে মুক্ত করে ফেলতে সক্ষম হয়। এখানেই তারা বুঝতে পারে যে স্নোবলগুলো গিফট হিসেবে ডেলিভার করার জন্য গ্রিলা সান্টার রেইনডিয়ার স্লাইডকে ইউজ করবে, কিন্তু সান্টাকে ছাড়া এই বাহন চালানো একদমই অসম্ভব। তাই হয়তো তাকে বন্দি অবস্থায় রেখে এই বাহন চালু করার চেষ্টা করবে সে। ঠিক এই অনুমানকে সত্য প্রমাণ করে দিয়ে গ্রিলা সান্টাকে নিয়ে স্লেডে উঠে পড়ে, কিন্তু এখানে হরিণগুলো কিছুতেই দৌড়াতে চাইছিল না। আর ক্যালও ততক্ষণে সবাইকে নিয়ে তাকে আটকাতে পৌঁছে যায়। ফলে গ্রিলার সঙ্গীদের সাথে তাদের ফাইটিং শুরু হয়। ক্যাল, জ্যাক আর জয়ী মিলে তাদেরকে বেধম ধোলাই দিতে থাকে। একে একে গ্রিলার মনস্টারগুলো তাদের হাতে খতম হতে থাকে। কিন্তু এদিকে গ্রিলা ততক্ষণে হরিণগুলোকে চাবুক মেরে স্লেড স্টার্ট করে ফেলে।
তবে জ্যাক আর ক্যাল সময় মতো লাফ দিয়ে তাতে উঠে পড়ে। গ্রিলা তখন তাদের দুজনকে ছিটকে ফেলে দেয়। তবে এটি তার জন্য হিতে বিপরীত হয়ে যায়, কারণ জ্যাক গিয়ে পড়ে একদম হরিণ বাঁধার চেইনের ওপর, যার ফলে সে পা দিয়ে আঘাত করতে করতে একদম শেষ মুহূর্তে স্লাইড থেকে চেইনটি খুলে ফেলে। ফলে হরিণগুলো দ্রুত গতিতে এদিক ওদিক ছুটে গেলে স্লেটটা প্রচণ্ড গতিতে একপাশে আছড়ে পড়ে আর গ্রিলা অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। জ্যাক নিজেও দূরে গিয়ে আছড়ে পড়ে আর এদিকে ক্যাল সান্টাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে ফেলে। কিন্তু এখানে দেখা যায় অনেকক্ষণ ধরে অচেতন থাকায় তার আর জ্ঞান ফিরছিল না। এরই মধ্যে গ্রিলা এবার তার আসল রূপে ফিরে আসে। আমি জানি গ্রিলাকে প্রথম দেখে যারা ক্রাশ খেয়েছিলে তার এই রূপ তাদের জন্য খুবই দুঃখজনক। এই কাণ্ড দেখে ক্যাল আর জ্যাক তাকে আটকানোর চেষ্টা করলেও স্বাভাবিকভাবেই তার এই মনস্টার আকৃতি আর শক্তির সাথে তারা কেউই পেরে ওঠে না। তবে এবার হঠাৎ সেখানে এসে হাজির হয় ক্রাম্পাস। সবার প্রতি সে রাগান্বিত হলেও ভাইয়ের কথা ভেবে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। কিন্তু এক পর্যায়ে গ্রিলার সাথে সে নিজেও পেরে উঠছিল না। এবার হয়তো তারা হেরেই যাবে। তবে তখনও গ্রিলাকে ক্যাল বলতে থাকে সান্টাকে নিয়ে যেতে হলে আগে তাকে শেষ করতে হবে। তখন গ্রিলাও তাকে হাতের মুঠোয় চেপে ধরে মেরে ফেলতেই যাবে, তবে তখনই সান্টার জ্ঞান ফিরে আসে এবং সাথে সাথেই সে তার ম্যাজিক্যাল ওয়ার্ড উচ্চারণ করে হরিণগুলোকে ডেকে নিয়ে আসে। আর এই ফাঁকে ক্যাল গ্রিলার হাত থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। দেখতে দেখতেই সেই বিশাল হরিণগুলো এসে গ্রিলাকে এক ধাক্কায় স্নোবলের কন্টেইনারে নিয়ে ফেলে আর গ্রিলা নিজের বানানো বলের মধ্যেই বন্দী হয়ে পড়ে। অবশেষে তারা সবাই মিলে সান্টা ক্লজকে উদ্ধার করতে সক্ষম হয়। আর আজ অনেকগুলো বছর পর নিক তার ভাইকে দেখতে পেয়ে খুবই খুশি হয় এবং সে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। অতঃপর সে নিজের রেইনডিয়ার স্লেট নিয়ে এক রাতের মধ্যেই সারা পৃথিবীর বাচ্চাদের জন্য গিফট রেখে আসে। যদিও আমরা কেউই সেই গিফট কখনো পাইনি। যাই হোক, শত শত বছর ধরে সে ঠিক একই কাজটা করে চলেছে বাচ্চাদের হ্যাপি রাখার জন্য। জ্যাক যেখানে ছোটবেলা থেকেই সান্টার উপর বিশ্বাস করতো না, আজ রিয়েল সান্টাকে দেখে সে নিজেও মুগ্ধ হয়ে পড়ে। ডিলান রেইনডিয়ার স্লেডে ওঠার সুযোগ পেয়ে মহা খুশি। সান্টা তখন তাদেরকে ক্রিসমাস সেভ করার জন্য অনেক ধন্যবাদ জানায়। আর অবশেষে ক্যাল যেন জ্যাকের মধ্যে 30 বছর আগে সেই ছোট্ট জ্যাককে দেখতে পায়। অর্থাৎ মানুষদের উপর যেই ভুল ধারণা ছিল ক্যালের, তা অবশেষে সে বুঝতে পারে। তখন তার মনে হয় এই বাচ্চাদের জন্য হলেও সান্টার সাথে তার থাকা উচিত। বাচ্চাদের খুশি রেখে পবিত্রতা ছড়ানোর এই মহাদায়িত্ব থেকে তার সরে যাওয়া উচিত না। তাই সে সান্টাকে বলে নিজের রিটায়ারমেন্ট ক্যান্সেল করে নেয় আর সান্টাও খুশি মনে তাকে আগের পথ ফিরিয়ে দেয়। আর ফাইনালি এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়েই অসাধারণ এই ফ্যান্টাসি মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলে যেও না। আর আমি খেয়াল করছি তোমরা অনেকেই এখন আর আমার ভিডিওই দেখছো না। আমি কি আসলে এতই খারাপ ভিডিও বানাই? আমাকে কমেন্টে প্লিজ জানিয়ে দিও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।